মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই, বলছেন তারেক রহমান। জানাবো বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে মতপার্থক্য চলছে বাহাস। এবং সর্বশেষ জানাবো ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় এখনো রয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আরো 20টি দেশ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা ভ্রমণ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এখনো বাংলাদেশের নাম দেখা গেছে। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা ও ইয়েমেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা তালিকায় বাংলাদেশ সহ 21টি দেশ চতুর্থ পর্যায়ে তথা সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল তালিকাভুক্ত আমেরিকানদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়। আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই, বলছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সময়ে বিএনপি দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরা দলের পক্ষ থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে। 11 সময় ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। সে সময় তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সে সময় সকল ষড়যন্ত্র প্রতিহত করেছেন। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপি প্রাণ। তারেক রহমান বলেন, গত 5ই আগস্টের পর দেশের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে। জনগণ হচ্ছে বিএনপির শক্তির উৎস। আমরা বিএনপি নেতাকর্মী যদি এ কথাটা বিশ্বাস করে থাকি, তাহলে এদেশের জনগণের চিন্তা চেতনার কথা মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীদের আগে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ লুকাইতে। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খেলা। আমাদের সবাইকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খেলা প্রতিহত করতে হবে। আমাদের সবার পরিচয়, আমরা বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন, তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামী কর্মকাণ্ডে আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের শূন্যস্থান কোনো এক অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে, কারণ এদেশের জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পূরণে বিএনপি উপযুক্ত। বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মতপার্থক্য চলছে বাহাস। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের নতুন পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। 4 দলীয় জোট প্রতিষ্ঠার পর থেকে রাজনীতির ময়দানে দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত এই দুটি দল এখন মুখোমুখি অবস্থানে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে মূলত তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বললেও জামায়াতের অবস্থান ভিন্ন। জামায়াত তাড়াহুড়ো না করে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। এসব ছাড়াও এখন আরো কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে। চলছে নেতাদের বাহাস। দুই দল থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তারা এখন আর একই জোটে নেই। বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ মাঠে নেই। নেতাকর্মীরা হয় পালিয়েছে, নয় আত্মগোপনে। আবার কেউ কেউ আটক হয়েছেন। তাই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে সামনে আসতে চাইছে জামায়াত। কিন্তু এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না, কারণ জামায়াতের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বে না। তারা আরো মনে করেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তারা সহযোগিতা করছে না, তবে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ের কথা বলা বা রোডম্যাপ চাওয়া দোষের কিছু নয়। এটি চাওয়াও একটি দলের গণতান্ত্রিক অধিকার। এ নিয়ে অতিকথন রাজনীতির জন্য সুখকর নয়।
1996 সালে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ দিকে 4 দলীয় জোটের ব্যানারে গাঁটছড়া বাঁধে বিএনপি জামায়াত। পরবর্তী সময় গঠিত হয় 20 দলীয় জোট। সেই জোট ভেঙে দেওয়ার আগে থেকেই বিএনপি ও জামায়াতের মধ্যে শুরু হয় নানা টানাপোড়েন। এই কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন শুরু হয়েছিল। তাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতকে অন্তর্ভুক্ত করা হয়নি। ওই আন্দোলনে দুটি কর্মসূচি পালন করলেও বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ এনে পরবর্তী সময়ে সেসব থেকেও নিজেদের গুটিয়ে নেয় জামায়াত। পরে কারাগারে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ এবং তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজা দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিবৃতির পর দুই দল আবার পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে। সর্বশেষ জুলাইয়ে ছাত্র জনতা তুমুল আন্দোলনের সময় জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিলে জামায়াতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয় বিএনপির। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। বিএনপি নির্বাচন নিয়ে রোডম্যাপ জানতে অতি দ্রুত সংলাপের দাবি জানালেও এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত। এক সাক্ষাৎকারে দলটির আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে, যেটাকে এই মুহূর্তে আমরা প্রাধান্য দিচ্ছি না। এ সময় জাতির ক্রাইসিস চলছে, বিভিন্ন জেলা ব্যানার কবলে পড়েছে। এদিকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি। আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক নয়। তাই আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না। এর পরিপ্রেক্ষিতে 28 আগস্ট গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। কারণ আমরা তো 1/11-র কথা ভুলে যাইনি। 1/11-তে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা। যাদের সমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি, সংগ্রাম করেছি। জামাতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো এর জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। অনেকে নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এ মুহূর্তে করব না। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি মহাসচিব নির্বাচনের রোডম্যাপ চেয়েছে, এতে অসুবিধা কোথায়? এনে বিরোধিতা না করে বা ওপেন না বলে জামায়াত বলতে পারলে আমরা একসঙ্গে বসে তা মিটমাট করব। তা না করে তাদের এভাবে বলা ঠিক হয়নি। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থানের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীতে এক সমাবেশে বলেন, কেউ কেউ বলছেন বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে 3টা সিট পায়। তারা তো ভোটকেই ভয় পায়। এটা অস্বাভাবিক কিছু না। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নিব না। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয়েছে। এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা? ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। তবে জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানান, মাঝে অনেক রাজনৈতিক কথা হয়, তাতে বিএনপির সঙ্গে তাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে তারা মনে করেন না। সব দলই সংস্কার চায়, তারা সংস্কারের জন্য কোনো সময় বাধা দিতে চায় না। তাদের পারস্পরিক সম্পর্কে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করে না। তবে এখন তারা বিএনপির সঙ্গে জোটভুক্ত নয়, কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা ইসলামী দলের সংগঠনের সঙ্গে এখন আলাপ আলোচনা করছেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। নির্বাচনের তারিখ ঘোষণার পর ইসলামী দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর বিএনপির ব্যাপারেও তাদের একই অবস্থান। এখন কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে বিএনপি নেতারা জানান, তারা এখন এককভাবে চলতে চান, কারণ এখন দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবেন কিনা তখন সিদ্ধান্ত হবে। সামনে এখন রাজনীতির অনেক হিসাব নিকাশ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে না থাকায় জামাত সেই ফাঁকা জায়গায় একটি শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে। এ কারণেই তারা এখন বিএনপির বাইরে গিয়ে অবস্থান নিয়েছে। নির্বাচন দেরিতে হলে তাদের শক্তি আরো সংহত হতে পারে। তবে এতে ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। কারণ তাদের যে ভোট ব্যাংক তা খুব বেশি বাড়বে না। কারণ বাংলাদেশের ভোট মূলত বিএনপি ও আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। নির্বাচন দেরিতে হলেও আওয়ামী লীগ অল্প কিছু আসন পেতে পারে, কিন্তু তারা অনেক ভোট পাবে বলে আমি মনে করি। আর জামায়াত যদি ইসলামী দলগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে তাহলে তাদের আসন কিছু বাড়বে। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল গঠন করলে তার প্রভাব ভোটের রাজনীতিতে পড়বে না। কারণ বাংলাদেশে ভোটের রাজনীতি আলাদা, তবে তাদেরকে মানুষ স্বাগত জানাবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।